গুড মর্নিং সবাইকে। আজকে 12 তারিখ, 12ই জুলাই 2026। আজ আর একটা নতুন যাত্রার সূচনা। আজকে আমাদের ডেস্টিনেশনটা কলকাতার থেকে একটু দূরে তমলুকে। তমলুকের মোটামুটি 5টা আইকনিক প্লেস আজকে আমরা দেখব। বর্গাভীমা মন্দির, তমলুক রাজবাড়ি, তমলুক রামকৃষ্ণ মিশন, মহিষাদল রাজবাড়ি আর গোপাল জিউ মন্দির। এখন বাজে সকাল 6টা 10। আজকে আমাদের যে ঘোরাফেরা সেটা দূর দিগন্ত বলে একটা ট্রাভেল গ্রুপের সাথে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এদের সাথে আমি আগে অনেকবার অনেক জায়গায় ঘুরতে গেছি। দূর দিগন্ত সাধ্যের মধ্যে ঘোরাঘুরি। ডিসক্রিপশন বক্সে নাম আর ফোন নাম্বার দেওয়া থাকলো, প্লাস স্ক্রিনের উপরেও আসছে। আমাদের ট্রাভেলার নিতে আসবে বেসিক্যালি সোদপুর ট্রাফিক মোড়ে 6টা 45 নাগাদ। চলুন আজকের যাত্রা শুরু করা যাক। সোদপুরের ট্রাফিক মোড় ক্রস করে যে এক্সপ্রেস বাজার আছে তার সামনে এসে দাঁড়ালাম। এই তমলুক আপনারা যাবেন কীভাবে? বাস পাবেন, বাসে করে মানিকতলা বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছান তমলুকে। সেখান থেকে আপনারা অটো বা টোটো করে পৌঁছাতে পারেন বর্গাভীমা মন্দিরে। তাছাড়া অ্যাভেলেবেল আছে ট্রেন। হাওড়ার থেকে হলদিয়াগামী বা দীঘাগামী যে ট্রেনগুলো ছাড়ে, ডেলি ট্রেন বলুন কি প্যাসেঞ্জার বলুন, এই ট্রেনগুলোতে করেও আপনারা যেতে পারেন। মানে হাওড়া থেকে ছেড়ে দীঘার দিকে যাচ্ছে বা সাঁতরাগাছির থেকে ছেড়ে দীঘার দিকে যাচ্ছে যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোতে উঠলেই আপনারা তমলুকে পৌঁছাতে পারেন। ট্রেনের ডিটেলস স্ক্রিনের উপর আসছে এখন। এর মধ্যে একটা ট্রেনে কয়েকদিন আগে আমি গেছিলাম সাঁতরাগাছি থেকে দীঘা ফার্স্ট প্যাসেঞ্জারে। ভিডিও যদি না দেখে থাকেন ওপরের আই বোতামে দেওয়া থাকলো ট্রেনের আমার এক্সপিরিয়েন্স, একবার দেখতেই পারেন। আজকের ঘোরাটা কিন্তু শুধু আমার একার নয়, আমার সঙ্গে আমার মা বাবাও রয়েছেন। হাই, গুড মর্নিং। হাই, হ্যালো, মর্নিং। মর্নিং। এখন বাজছে 6:30, টাইমেই ঢুকে গেছি আমরা। এখনও প্রায় 10-15 মিনিট মতো বাকি রয়েছে। 6টা 45 নাগাদ আসার কথা আমাদের ট্রাভেলারের। দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ চলে আসবে। ওই আসছে আমাদের ট্রাভেলার, ওই যে। চলুন উঠে পড়ি ঝটপট। মর্নিং। এখান থেকে আমরা যাব শ্যামবাজারের দিকে, ওখান থেকে আবার ফিরবো এদিকে, মানে ওই ডানলপ হয়েই আমরা ওই দক্ষিণেশ্বরের দিকে ওভারব্রিজ ধরে বেরিয়ে যাবো। দেখি কতক্ষণ লাগে, আবার আসছি খুব জলদি। আমাদের একটু আগে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস আর ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সটা কি আছে দেখি। ওয়েলকাম ড্রিঙ্কসটা তো মনে হচ্ছে 7 আপ। হ্যাঁ, 7 আপ। ঝুড়ি ভাজা রয়েছে, একটা বিস্কুটের প্যাকেট রয়েছে, একটা কুকি রয়েছে মনে হচ্ছে। এখন আবার আমাদের ব্রেকফাস্ট পর্ব চলছে, রয়েছে ডালপুরি আর তরকারি। আর তারপরে দেখানোর কিছু নেই, একটা ভিডিও করে দিয়ে দেবো। ডালপুরি আর তরকারির স্বাদ আমরা সবাই জানি। এই হচ্ছে ডালপুরি আর তরকারি, যাকে খেয়ে নি ঝটপট। গরম গরম ডালপুরি ফেলে রাখা উচিত নয়। আমরা ক্রস করলাম জিলা ধুলাগুড়ি টোল প্লাজা। এখান থেকে কোলাঘাট ঢুকতে মোটামুটি আর হয়তো ম্যাক্সিমাম 1 ঘন্টা মতো লাগতে পারে। আমাদের সঙ্গে আমাদের টিমের আরেকটা গাড়ি রয়েছে, পেছনে রয়েছে, কিছুক্ষণ আগে পিছনে সামনে চলছিল। আমরা এসে পৌঁছলাম কোলাঘাট। কোলাঘাটের দ্য নিউ ঘোষ রেস্টুরেন্ট, আপনারা সবাই নাম শুনেছেন, আমরা ওখানে অনেকবার এসেছি। কোলাঘাটের এই রেস্টুরেন্টটা খুবই বিখ্যাত। তো সেখানেই আমরা এখন যাচ্ছি চা খেতে। যেখানে গেছিলাম ওখানে
দুধ চা ছাড়া কিছু অ্যাভেলেবেল না। আর যেহেতু একটা টিমে এসেছি, অনেকে লিকার চাও খাবে, স্বাভাবিক সেটা, সবাই দুধ চা খান না, সব পছন্দ করেন না, বা শরীরে কোনো সমস্যা থাকতেই পারে। আমরা অন্য একটা রেস্টুরেন্টে এলাম, এটার নাম এপার বাংলা হোটেল। এই দেখুন, এপার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই চা খাওয়ার ব্যাপারটা হোক। ভালো। এখন এখান থেকে রওনা দেবো। এখান থেকে পৌঁছাতে মোটামুটি আরও 8 ঘন্টা 35 মিনিট সময় তো লাগবেই। এই সেই বিখ্যাত কোলাঘাট ব্রিজ। ট্রেনে করে আসলে এই ওভারব্রিজ দিয়ে আসতাম, মনে আছে দীঘার ট্রেনের ভিডিওতে ধরেছিলাম। এখান থেকে মেন রোডটা দেখা যাচ্ছিল, কিন্তু মালগাড়ি চলে এসে গার্ড করে দিয়েছিল। এখানে যেতে যেতে দেখলাম গোপাল ঠাকুর নিয়ে যাচ্ছে, কোনো পুজো আছে মনে হয়। আমরা এসে পৌঁছলাম তমলুক। আমরা প্রথমে যাব তমলুক রামকৃষ্ণ মিশন, তারপর যাব বর্গাভীমা মন্দির, আর সবশেষে তমলুক রাজবাড়ি। এই একই জায়গায় এই 3টে লোকেশন রয়েছে, একটা একটা করে সব দেখবো আর আপনাদের দেখাতে থাকবো। চলুন। আমাদের ট্রাভেলার গাড়ি পার্ক করে আমরা এখন বেরোলাম টোটো নিয়ে, কেননা এখানে রাস্তাঘাট একটু সরু, ট্রাভেলার গাড়ি ঢুকে গেলে আর কোনো গাড়ি যাবে না, শুধু ওই যাবে, তো সেটা হলে তো চাপ। রাস্তাঘাট বড্ড খারাপ, এখানে খালি জার্কিং হচ্ছে। গরমও ভালোই আছে, মানে সকালবেলা আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছিল, হালকা ঠান্ডা হাওয়া ছাড়ছিল, কিন্তু এখানে কিন্তু সেসবের মামলা নেই, এখানে গরম ভালোই আছে। আমরা এসে পৌঁছলাম তমলুক রামকৃষ্ণ মিশনে। এখানে গেট খোলা থাকার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টার থেকে দুপুর 12টা, আর বিকেল 4টার থেকে রাত্রি 9টা। আর অক্টোবর থেকে মার্চ মানে উইন্টার টাইমে সকাল 6:30টার থেকে দুপুর 12টা, আর বিকেল 3:30টার থেকে রাত্রি 8:30 অবধি। 1914 সালে প্রতিষ্ঠিত এই রামকৃষ্ণ মঠ ও সেবাশ্রম মূলত স্থানীয় মানুষের স্বাস্থ্য ও সেবা শুশ্রূষার কাজে ফৌজদারি কোর্ট সংলগ্ন একটা ছোট্ট ঘর থেকে ম্যালেরিয়া ও কলেরার চিকিৎসা, মৃতদেহদাহ ও বন্যার্তদের ত্রাণের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়েছিল। 1921 সালে একটি নিজস্ব প্রাঙ্গণে স্থানান্তরিত হয়। পরবর্তীতে 1924 ও 1929 সালে সেবাশ্রমটির বিভিন্ন অংশ যথাক্রমে রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্ভুক্ত হয়, মানে মেন ব্রাঞ্চ বেলুড় মঠ। এখানে কি সুন্দর একটা পুকুর রয়েছে দেখুন, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। এদিক দিয়ে গেট, এই গেট দিয়ে এদিকে এসে এটা হচ্ছে জুতো ঘর, এখানে জুতো রাখতে হবে। তো চলুন জুতো রেখে মন্দিরে ঢোকা যাক। উপরে যে সন্ন্যাসীদের ছবি বাঁধানো রয়েছে তারা কিন্তু দীক্ষা নিয়েছিলেন রামকৃষ্ণদেবের থেকে। আমি মিশনের স্টুডেন্ট ছিলাম, 10টা বছর আমার রহনা মিশনে কেটেছে। তো এইসব জায়গাগুলো এলে খুবই ভালো লাগে, একটা শান্ত নিরিবিলি পরিবেশ, তো মন মেজাজটা ভালো হয়ে যায়। আপনার নাম? আচ্ছা, এই ম্যাডামের সাথে ইনিও সবসময় ট্রাভেল করেন, গোপাল ঠাকুর। ওর জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। আপনি যেখানে যেখানে ঘুরতে যান সব জায়গায় নিয়ে যান ওনাকে? হ্যাঁ, পুরো ভারতবর্ষের মোটামুটি ঘোরা। আচ্ছা, যেখানেই যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডোয়াস গেছে, বেনারস গেছে, উত্তরাখণ্ড গেছে। উত্তরাখণ্ড 3-4টে আমরা রামকৃষ্ণ মিশনে ছিলাম, আলমোড়া, সামলাতাল, মায়াবতী। তো সব জায়গায় গেছে, দার্জিলিং গেছে, জয়রামবাটি গেছে। জয়রামবাটি আমরা 3 দিন স্টে করেছিলাম মায়ের মন্দিরে। সব জায়গায় ও থাকে। এবং ওকে এবার বৃন্দাবন যাচ্ছি, ওকে আমি বলেছি দেখ তোকে আমি সব জায়গায় নিয়ে যাই, তুই কিন্তু আমাকে বৃন্দাবন ঘোরাবি। তাই এই সেপ্টেম্বরের 2 তারিখে বৃন্দাবন যাচ্ছি, এবং সঙ্গে ও আছে। খুব ভালো, খুব ভালো। এই ব্যাপারগুলোই মন ভালো করে দেয়, তাই না? তো চলুন এবার এখান থেকে বেরোনো যাক। এবার আমাদের ডেস্টিনেশন
বর্গাভীমার মন্দির। আমরা পৌঁছে গেলাম বর্গাভীমা মন্দিরে। এই যে এটা হলো মন্দিরে ঢোকার জায়গা, আর এখানে জুতো রাখার জায়গা, 26 পায় সিঁড়ি, বাইক বা সাইকেল এখানে রাখা যায়। এই মন্দিরে কিন্তু হিস্ট্রি অনেক, সেই হিস্ট্রি এবার আপনাদের জন্য। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত মা বর্গাভীমা মন্দিরটি 51টি সতীপীঠের একটি অন্যতম পবিত্র তীর্থস্থান। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর বাঁ পায়ের গোড়ালি এখানে পতিত হয়েছিল। এই স্থানটিকে বিভাস বা তাম্রলিপ্ত শক্তিপীঠও বলা হয়। এখানে দেবী কালীর ভীমা রূপা, উগ্রতারা রূপ বা বর্গাভীমা রূপে পুজো করা হয়। রেনোভেশন চলছে এখানে। অবিভক্ত মেদিনীপুরের এই পীঠের সাথে স্বাধীনতা সংগ্রামীদের গভীর যোগাযোগ ছিল। বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে নিয়মিত পূজা দিতে আসতেন এবং মা কালীর চরণে প্রণাম করেই মাতৃভূমিকে স্বাধীন করার শপথ নিয়েছিলেন। উড়িষ্যার রেগদেও রীতিতে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। 30 ফুট বেদির উপর এই মন্দিরটির উচ্চতা প্রায় 60 ফুট। আজ থেকে প্রায় 5,500 বছর আগে ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। ঠাকুর দর্শন হলো, কিন্তু যেহেতু পুজো দিতে আসেনি মন্দিরের ভেতরে তো ঢুকতে পারলাম না, কেননা অনেক লাইন, মানে পুজো দেওয়ার লাইন এখানে প্রচুর। দেখুন লাইন, দেখুন শেষ দেখতে পাচ্ছেন লাইনের। পেলেন না তো দেখতে? আমিও পাইনি। এবার আপনাদের আরেকটা জায়গা দেখাই চলুন। এখানে যেটাকে বলে অমৃতকুণ্ড। এই হচ্ছে সেই অমৃতকুণ্ড। তাহলে এবার এখানকার গল্পটা আপনাদের বলা যাক। অনেক কাল আগে তাম্রলিপ্ত নাম ছিল এই জায়গাটা, তখন তমলুক নাম হয়নি। রাজবংশের এখানে শাসন ব্যবস্থা ছিল। এক মিশরী এখানকার রাজার বাড়িতে শোল মাছ দিতেন। সেই শোল মাছ একদিন যখন তিনি রাজার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন যে সেই শোল মাছ মারা গেছে। ওনার তখন খুব খারাপ লেগেছিল, উনি কাঁদছিলেন বসে বসে যে রাজার বাড়িতে আমার জ্যান্ত শোল মাছ দেওয়ার ছিল, এখন তো সেটা দিতে পারবো না, এখন কি হবে। তার সেই কান্না শুনে মা বর্গাভীমা তাকে এক কিশোরী রূপে দেখা দেন এবং বলেন এখানে একটি অমৃতকুণ্ড রয়েছে, সেই অমৃতকুণ্ডের জল নিয়ে যদি এই শোল মাছের গায়ে তুমি দাও, শোল মাছ জীবিত হয়ে যাবে। তার সেই কথা বিশ্বাস করে সেই নিশোরী যখন সেই জল শোল মাছের উপর দেয়, শোল মাছটি সত্যি জীবিত হয়ে ওঠে। এক অলৌকিক কাহিনী। তারপর থেকে সেই নিশোরীর কিন্তু জীবিকা নির্বাহনেরও কোনো অসুবিধা হয় না। সে বারবার সে মৃত শোল মাছ অমৃতকুণ্ডের কাছে নিয়ে যেত আর সেখানকার জল দিয়ে তাকে জীবিত করে তুলত। একদিন রাজার সন্দেহ হয় যে এখানে এই নিশোরী এত জ্যান্ত শোল মাছ পাচ্ছে কোথা থেকে। সে নিচের পেছনে রাজা তার নিজের গুপ্তচর লাগান আর সমস্ত ঘটনা জানতে পারেন। রাজা ছিলেন বড়ই নরম মনে। তিনি ভাবেন এখানকার জল দিয়ে যদি মাছ জীবিত হতে পারে, তো দুরারোগ্য ব্যাধিতে আমার যে এত প্রজা বা রাজ্যের লোকজন মারা যাচ্ছে তাদেরও নিশ্চয়ই নিরাময় হতে পারে। তো আমি এখানকার জল নিয়ে গিয়ে তাদেরকে খাওয়াই না কেন। সেই রাতেই তিনি মা বর্গাভীমার দর্শন পান, আর তার নির্দেশ অনুসারেই কিন্তু এই মন্দিরটি তৈরি হয়। যে অমৃতকুণ্ডটা আমি দেখালাম সেটি ছিল প্রকৃতপক্ষে আরও অনেক বড়। সেই জায়গাতেই এই মন্দিরটি তৈরি হয়েছে। মানে ঠাকুর যেখানে অবস্থান করছে তার নিচেও কিন্তু মেন অমৃতকুণ্ড রয়েছে। তো এই হলো এই মন্দিরের প্রাচীন ইতিহাস। বেশিরভাগ শক্তিপীঠের মতো এখানেও আমিষ ভোগ দেওয়া হয়। প্রতিদিন দেবী বর্গাভীমাকে শোল মাছের টক বা ভোগ নিবেদন করা হয়ে থাকে। এই দেখুন লাইন এদিক দিয়ে ঘুরে 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 ওই জায়গাটা ঢুকে যাচ্ছে, তারপর ওখান থেকে বেরিয়ে আবার এদিকে এসে আবার এদিক দিয়ে সোজা লাইন দিয়ে এদিকে মন্দিরে ঢুকছে। এখানে যদি আপনারা পুজো দিতে আসেন তাহলে আমি বলবো যদি ছুটির দিনে আসেন তাহলে একটু সকাল সকাল আসাই ভালো, আর যদি উইকডেতে আসেন তাহলে হয়তো একটু ফাঁকাই পাবেন। বড় ভালো লাগলো এখানে এসে। চলুন এবার এখান থেকে বেরোনো যাক।
বর্গাভীমার মন্দির দেখার পর টোটোয় করে আমরা এলাম রাজবাড়ি দেখতে, এখানকার তমলুকের রাজবাড়ি। চলুন ভেতরে যাওয়া যাক, বলছি এই রাজবাড়ির কথা আপনাদেরকে। এইটা ছিল সেই রাজবাড়ির গেট, ভগ্নপ্রায় দশা এখন। যাই হোক, 1938 সালে 11ই এপ্রিল তমলুকের রাজা, স্বাধীনতা সংগ্রামী রাজা সুরেন্দ্র নারায়ণ রায় এই রাজবাড়ি গেটে সুভাষচন্দ্র বসুকে অভ্যর্থনা করেছিলেন। তিনি গাড়ি থেকে নেমে রাজবাড়ির আটচালা পর্যন্ত হেঁটে যান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম করার পর মাঠে, যাই হোক ওটা পড়া যাচ্ছে না, পাখিটা পড়তে পারলাম না কারণ লেখাটা উঠে গেছে কিছুটা। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। জানি না কতটা ঢুকতে পারবো, দেখাচ্ছি যতটাই ঢুকতে পারি। প্রাচীন তাম্রলিপ্ত বর্তমান তমলুক শহরের ঐতিহাসিক তমলুক রাজবাড়ি 2500 বছরের প্রাচীন। মহাভারতের পৌরাণিক চরিত্র ময়ূরধ্বজ রাজা ও দ্রৌপদী স্বয়ম্বর সভার সঙ্গে এর যোগসূত্র রয়েছে। ও এখন বন্ধ নাকি? ভেতরে ঢুকতে দিচ্ছে না? ভেতরে কিছু দেখার আছে আদৌ? দেখি, ডিসকভারি করি যখন, আগের থেকে কোনো খবর পাচ্ছি না যখন। মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণে তৈরি এই ভগ্নপ্রায় রাজবাড়িটি স্বাধীনতা আন্দোলনেরও অন্যতম পীঠস্থান ছিল। মহাভারতের বর্ণনা অনুযায়ী তাম্রলিপ্ত রাজা ময়ূরধ্বজ পাণ্ডবদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটক করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। ভগ্নপ্রায় দশা, কিন্তু মনে হচ্ছে সরকারের হাত পড়ছে। লোহার খাতে যখন পড়েছে, আই থিঙ্ক রিপেয়ারিং স্টার্ট হবে। এছাড়া দ্রৌপদী স্বয়ম্বর সভাও এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে বলে বহু পুরাণে উল্লেখ আছে। ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ময়ূরধ্বজ রাজবংশ এই রাজত্ব ও প্রাসাদের গোড়াপত্তন করে। পরবর্তীতে মুঘল আমলে স্থানীয় রাজারা এই অঞ্চল শাসন করতেন এবং 1600 এর দশকে রাজবাড়ির বর্তমান মূল ভবনটি নির্মিত হয়। বেসিক্যালি রাজবাড়ির কিছু বাকি নেই, সবটাই ধ্বংস। কিছু জায়গা তো মনে হচ্ছে যে মাটির ভেতর ঢুকে গেছে, মানে হয়তো ধস পড়েছে বা কিছু হয়েছে। মানে একটা জায়গা দেখে লিটারালি মনে হচ্ছিল যে এখানে মাটির তলাতেও হয়তো কিছু রয়েছে, হয় মাটি উপরে উঠেছে আর না হলে ওই রাজবাড়ি দেবে গেছে। যাই হোক, বেরিয়ে এলাম। এবার এই রাজবাড়ির পাশ দিয়ে যাচ্ছি, একটা রাধাকৃষ্ণের মন্দির আছে শুনলাম, একবার দেখেই আছি। ওই চলে এসেছি আমরা রাধাকৃষ্ণের মন্দিরে। বাইরে জুতো খুলে ঢুকতে হবে অবশ্যই। মন্দির কয়েকটা বন্ধ হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে, সেজন্যই হয়তো বন্ধ হয়ে গেল। সুন্দর দেখলাম মন্দিরটা, বেশ ভালো লাগলো। চলুন এবার এখান থেকে বেরোনো যাক। এখানে একটা কাজী নজরুল ইসলামের মূর্তি করা, এটা লোকালের বানানো অবশ্য, রাজবাড়ির কিছু না। আমরা এসে পৌঁছলাম আমাদের রেস্টুরেন্টে। আমাদের আজকের রেস্টুরেন্টের নাম আহারে গোপাল রেস্টুরেন্ট। বর্গাভীমার থেকে, মানে তমলুকের ওই বর্গাভীমা মন্দিরের থেকে খুব কাছেই। আমাদের এই ট্রাভেলার কারে মোটামুটি ওই 10 মিনিট মতো সময় লাগলো। জায়গাটার বাইরে কিছু তো আঁকিবুকি করা, একবার দেখুন। ঢুকে গেলাম ভেতরে, কোন দিকে যাই? ঝটপট খেয়ে নিই, খাবার একটা ছবি তুলে দেখিয়ে দেবো। আমরা খেয়ে বেরোলাম। আমরা খেলাম আজকে ভাত, ডাল, আলু পটলের তরকারি, মাংস, চাটনি, পাঁপড় আর দই। হ্যাঁ, স্যালাডও ছিল অবভিয়াসলি। এদের রেস্টুরেন্টে মনে হয় এতজন একসাথে কোনোদিন আসেনি, তো একটু চাপা পড়ে গেছিলো ফার্স্টের দিকে, তারপর সামলে নিয়েছিল ভালোই। এমনি ঠিকঠাকই, খারাপ না, বেশ ভালোই। তো এখন আমরা যাব মহিষাদল রাজবাড়ি, আর সেখান থেকে গোপালজিউ মন্দির। 3টে জায়গা আমাদের ঘোরা হলো, আর 2 জায়গা বাকি। এখন বাজছে 2:30। ট্রাভেলার যেতে যেতে মোটামুটি আরও হয়তো 10-15 মিনিট ম্যাক্সিমাম, আর এখান থেকে পৌঁছাতে আরও আধ ঘন্টা। 3:15-3টের মধ্যে আই থিঙ্ক উই উইল রিচ। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ি তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।
আমরা খেয়ে দিয়ে রওনা দিলাম। এবার আমাদের ডেস্টিনেশন মহিষাদল রাজবাড়ি। এখান থেকে পৌঁছাতে মোটামুটি 30 মিনিট মতো লাগবে। আমরা এসে পৌঁছালাম মহিষাদল রাজবাড়ি। এখানে অবশ্য একটা প্রবেশ মূল্য আছে, পার হেড 20 টাকা। 5 বছরের ঊর্ধ্বে, 5 বছরের নিচে কোনো টাকা লাগে না। সপ্তাহের প্রত্যেক দিনই এটি 10:30টা থেকে বিকেল 6:30 অবধি ওপেন থাকে। আর হ্যাঁ, এখানে অবশ্য কার পার্কিংয়েরও একটা চার্জেস আছে। এরকম 4 চাকা গাড়ি, এই 4 চাকা গাড়ির জন্য নেয় 20 টাকা। পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ নদের তীরে অবস্থিত মহিষাদল রাজবাড়ি বাংলার অন্যতম প্রাচীন জমিদারির ঐতিহ্য বহন করে। 16 শতাব্দীতে উত্তরপ্রদেশ থেকে আগত জনার্দন উপাধ্যায় এই রাজবংশের প্রতিষ্ঠা করেন। মুঘল আমলে তিনি এস্টেটের দায়িত্ব নিয়ে রাজা উপাধি লাভ করেন। এই রাজবংশের ইতিহাসে সবথেকে উল্লেখযোগ্য নাম হলো 1770 থেকে 1804 সাল পর্যন্ত শাসনকারী রানী জানকী দেবী। তাঁর সুদক্ষ পরিচালনায় এই জমিদারির ব্যাপক উন্নতি হয়। তিনি 1774 সালে মদন গোপাল জিউ মন্দির প্রতিষ্ঠা করেন এবং 1776 সালে বিখ্যাত রথযাত্রা চালু করেন, যা আজও বাংলার অন্যতম প্রাচীন ও বৃহৎ উৎসব হিসেবে পালিত হয় মহিষাদল রাজবাড়িতে। এছাড়া তিনি রামজিউ ও গোপালজিউ মন্দিরও স্থাপন করেন। ভেতরে যেখানে সংগ্রহ কক্ষ ছিল বা এদিকে যেখানে শিকার কক্ষ রয়েছে, সেখানে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউড না। এই বাইরে যে জায়গাটা আছে এখান অবধি অ্যালাউড। এই রাজবাড়ির 32টা পুকুর রয়েছে, তার মধ্যে 15টার তো নাম দেওয়া, বাকি আরও 17টা এই ছোটো মিশিয়ে হবে হয়তো। এটা মহিষাদল রাজ ফ্যামিলি ট্রি বলে যেটাকে। রাজবাড়ির প্রধান আকর্ষণ হলো 1900 সালে নির্মিত ফুলবাগ প্যালেস, যা স্থাপত্যে ইউরোপীয় ও ভারতীয় শৈলীর মিশ্রণ দেখা যায়। এখানে এখানকার বিভিন্ন সময়ের রাজা রাজরাদের ছবি রয়েছে, বর্গ বাহাদুরদের। ভেতরে অস্ত্রকক্ষ রয়েছে, বিশ্রাম কক্ষ রয়েছে, শয়ন কক্ষ রয়েছে। একটা জায়গাতে শিকার করা সমস্ত জন্তু জানোয়ারদের প্রতিকৃতি রয়েছে, ওনারা যত যা শিকার করেছেন, যে সমস্ত জানোয়ারদের শিকার করেছে। আর এখানে রয়েছে দরবার কক্ষ। বর্তমানে এই প্রাসাদের একাংশে একটি মিউজিয়াম বা সংগ্রহশালা তৈরি করা হয়েছে, যেখানে রাজ পরিবারের ব্যবহৃত প্রাচীন অস্ত্র, আসবাবপত্র, বাঘের চামড়া এবং ঐতিহাসিক নথিপত্র সংরক্ষিত আছে। তো দেখা হলো মহিষাদল রাজবাড়ি। এর হিস্ট্রিও শুনলেন আপনারা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবারে আমরা যাচ্ছি গোপালজিউ মন্দির দেখতে। প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা লাগছে, দেখুন একবার খালি। মন্দির যাওয়ার রাস্তায় বিজ্ঞাপন ঠিকই আছে, বৃষ্টি হয়ে যা কাদা হয়ে আছে রাস্তা, বাপ রে বাপ। যদি একবার পিছল খাই আর মন্দির না, সোজা বাড়ি পৌঁছে যাবো। আর এই হলো মহিষাদল রাজবাড়ি গোপালজিউ মন্দির। নিত্য পূজার সময় সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত, বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখন সেকেন্ড স্লট চলছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ঐতিহাসিক স্থান হলো তমলুক, যা প্রাচীনকালে তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তি নামে পরিচিত ছিল। তমলুক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গোপালজিউ মন্দিরটি মূলত তমলুক রাজবাড়ির ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তমলুকের ইতিহাস প্রায় 2500 বছরের প্রাচীন। মহাভারত, ভাগবত এবং বিভিন্ন পুরাণে তমলুকের ময়ূরধ্বজ রাজবংশের উল্লেখ পাওয়া যায়। এই রাজবংশের আমলে নির্মিত আদি মন্দিরটি কালক্রমে রূপনারায়ণ নদের গর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে তমলুক রাজারা বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। তুলসী বেদি। মন্দিরটির স্থাপত্যে বাংলা এবং ইসলামিক নির্মাণশৈলীর সংমিশ্রণ দেখা যায়। মন্দিরের মূল কাঠামোটি ইটের তৈরি এবং এর চওড়া স্তম্ভ ও খোলা অংশগুলো সুন্দর খিলানযুক্ত। ভালোই ঘুরলাম। মূল মন্দিরে ঠাকুরের প্রতিকৃতির ছবি নেওয়া কিন্তু অ্যালাউড নয়। যেটা অ্যালাউড না সেটা না করাই ভালো, বাকিটা মনের মধ্যেই না থাক। চলো এবার এখান থেকে বেরোনো যাক। চোখ মুখের হালাত পুরো খতম। তবুও শেষ করার আগে একটা ছোট্ট জিনিস, রাজবাড়ি নতুন তো দেখলাম, কিন্তু যেটা আসল রাজবাড়ি বা পুরনো রাজবাড়ি সেটাই কেমন দেখতে ছিল। এই দেখুন অ্যাকচুয়াল রাজবাড়ির গেট।
চলুন ভেতরে যাওয়া যাক। ওটা স্কুল বানাচ্ছে? আচ্ছা, এই হচ্ছে অ্যাকচুয়াল রাজবাড়ি ছিল, যেটা এখন ভেঙে চুরে রেনোভেশনের কাজ চলছে। এটাকে একটা স্কুল বানানোর কাজ চলছে বেসিক্যালি। আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। আবার আসবো পরের দিন আরেকটা একদিনের ট্যুরের গল্প নিয়ে। তবে হ্যাঁ, শেষ করার আগে বলি একটা রিকোয়েস্ট, ছোট্ট রিকোয়েস্ট। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমি খেয়াল করে দেখেছি আমার ভিউয়ার্সদের মধ্যে মোটামুটি 25% ভিউয়ার্স আজকাল টিভিতে দেখছেন আমার ভিডিও। তারা হয়তো ভিডিও দেখেন, ভালোও লাগে তাদের, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো তাদের উদ্দেশ্যে বলা, একটু সময় বের করে নিজের স্মার্টফোন থেকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, টাটা।